হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিপল এন্ড টেক লিমিটেড এবং এনআরবি কানেক্টিভের পক্ষ থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী সরকার আপনাদের সাথে আছি। বর্তমানে চাকরির বাজারে স্কিলের কোনো বিকল্প নেই। আইটি সেক্টরে জব করতে গেলে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। কিন্তু এই করোনা চলাকালীন অবস্থাতে আমরা সবাই অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। এমতো অবস্থায় পিপল এন্ড টেক লিমিটেড ২,০০০ জনকে মোট ৯টি বিষয়ের উপর ২ কোটি টাকার কোভিড রিকভারি বৃত্তি ঘোষণা করেছে। আপনারা তো ইতিমধ্যে জেনেছেন। সেই ৯টি বিষয়ের মধ্যে আমরা আজ আরো ২টি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় ২টি হচ্ছে প্রোগ্রামিং ইন সি শার্প এবং লোকাল এচিও। আজকে আমার সাথে উপস্থিত আছেন পিপল এন্ড টেক লিমিটেডের ২ জন সিনিয়র ফ্যাকাল্টি, মিস্টার আজমান মোল্লা অ্যান্ড মিস্টার বুলবুল বাহার স্যার। আপনাদের দুজনকে জানাচ্ছি স্বাগত আজকের এই লাইভে জয়েন করার জন্য। জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমেই আজমান স্যারকে প্রশ্ন করব, সি শার্পের সাথে আপনার সম্পৃক্ততা এবং আপনি কেন আপনার ক্যারিয়ারে সি শার্পকে বেছে নিয়েছেন এবং আপনার সম্পর্কে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ দৌড়বী সরকার আপনাকে। সিশার আসলে প্রোগ্রামিং ক্যারিয়ার হিসেবে যেভাবে আসলে একজন মানুষ যখন প্রোগ্রামিং শুরু করে আসলে তখন সে বুঝতে পারে না আসলে কোন ল্যাঙ্গুয়েজটা তার জন্য পারফেক্ট হবে। সব ল্যাঙ্গুয়েজ দিয়েই সবকিছু সব ধরনের কাজে এখানে করা যায়। ঠিক আছে? সব ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বা সবকিছু আপনি করতে পারবেন। প্রোগ্রামিং যে সফটওয়্যার গুলো আমরা তৈরি করি বা আমাদের দেশে বিজনেস সফটওয়্যার যেগুলো তৈরি করা হয়। স্টার্ট যখন একটা ট্রেনি যখন স্টার্ট করে বা একজন স্টুডেন্ট যখন স্টার্ট করে বা একজন পড়াশোনা কমপ্লিট করার পর যখন স্টার্ট করে তখন কিন্তু সে বুঝতে পারে না আসলে কোন ল্যাঙ্গুয়েজটা তার জন্য সুইটেবল হবে বা সে কিভাবে কাজগুলো করবে। এটা কারো না কারো সাহায্য সহযোগিতা নিতে হয়। সেরকম আমি একজনের একটু সহযোগিতায় ১ম এই আমি শুরুই করেছিলাম সি শার্প দিয়ে শুরু করেছিলাম। সি প্লাস প্লাস আগে একটু করা ছিল সি প্লাস প্লাস তারপরে সি শার্প দিয়ে শুরু করেছি। সি শার্প দিয়ে শুরু করার পরে দীর্ঘদিন আমি কাজ করেছি। একটা সফটওয়্যার ফার্মে কাজ করেছি। গ্রুপ অফ কোম্পানিতে একটা সফটওয়্যারের সাথে অনেকদিন যুক্ত ছিলাম। সেখানে প্রায় ৫-৭ বছর মতো কাজ করেছি। এরপর আমি ট্রেনিং এর সাথে যুক্ত হয়েছি। এজ এ সি শার্প এর ট্রেনার হিসেবে। দৌড়বি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরেকজন গেস্ট উপস্থিত আছেন, মিস্টার বুলবুল বাহার স্যার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি লোকাল এসইওর উপরে নিজের ক্যারিয়ার গড়েছেন কেন এবং এইটাতে আপনার এইটা বেছে নেওয়ার পিছনে কারণটা আসলে কি এবং আপনার সম্পর্কে আমাদের স্টুডেন্ট বা আমাদের ভিউয়ার্স যারা শুনছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন প্লিজ। আচ্ছা, ওকে। হ্যালো ভিউয়ার্স, আমার নাম মোহাম্মদ বুলবুল বাহার। তো আমি একজন এসইও এক্সপার্ট। আমি এসইওর কাজ যখন ফার্স্ট শুরু করি, কারণ ছিল এটাই যে হচ্ছে এসইও তুলনামূলকভাবে সমস্ত ফ্রিল্যান্সিং কাজের মধ্যে একটু সহজ কাজ। তো এজন্যই আসলে এসইও কে প্রথমে বেছে নেওয়া। তো এভাবে কাজ করতে করতে দেখলাম যে এখন ধীরে ধীরে আইটির যুগ থেকে আমরা আইসিটির যুগে চলে এসেছি, যার কারণে আমাদের সমস্ত বিজনেস, আমরা যে সমস্ত লোকাল বিজনেস গুলো দেখি, প্রত্যেকটা লোকাল বিজনেস কিন্তু বর্তমানে অনলাইনে চলে আসছে। সো যখন এই লোকাল বিজনেস গুলো অনলাইনে চলে আসলো, তখনই কিন্তু তাদের একটা অনলাইন প্রেজেন্স অথবা তাদের ওয়েবসাইটটা তারা গুগলে দেখতে চায় বা তারা তাদের বিজনেসটাকে প্রমোট করতে চাচ্ছিল। তো যখন এই যে চাহিদাটা মার্কেট প্লেসে যে চাহিদাটা লোকাল এসিওর, এই চাহিদাটা আসলে আমি সেই সময় অনুধাবন করতে পারি, যার কারণে আমি লোকাল এসিওতে এত বেশি জোর দিয়ে লোকাল এসিও ব্যবহার করার জন্য চেষ্টা করছি। তো আল্লাহর রহমতে আমি গুগলে এখন ফার্স্ট পেজে আছি। এবং আপনারা যদি লোকাল এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করেন, তাহলে আপনারা আমাকে অবশ্যই টপ 3 এর মধ্যে আমার ওয়েবসাইট আপনারা গুগলে পেয়ে যাবেন। এছাড়াও আরো অসংখ্য যেকোনো এসইও এর কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে ইনশাআল্লাহ আমাকে আপনারা ফার্স্ট পেজের মধ্যে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমার পরিচয়। ধন্যবাদ বুলবুল বাহার স্যার আপনাকে আপনার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলার জন্য। সো ভিউয়ার্স, প্রোগ্রামিং ইন সি শার্প এবং লোকাল এসইও নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সরাসরি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের কোয়েশ্চেন আমাদেরকে জানাতে পারেন। তো আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যেতে চাচ্ছি। আমি প্রথমেই আজমান স্যার আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, সি শার্প করতে হলে বেসিক কোনো রিকোয়ারমেন্ট আছে কি? ধন্যবাদ দৌড়বি। আপনাকে প্রশ্নটি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন।
সি শার্প করার জন্য বেসিক কোনো রিকোয়ারমেন্ট, দ্যাট মিনস যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে সেক্ষেত্রে তাদের তো সি সি প্লাস প্লাস এগুলো করা থাকে, তাদের আর বেসিক অন্য কোনো রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় না। যদি কেউ নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যদি সি শার্পে এসে বা সি শার্প ডট নেটে এসে যদি সে ক্যারিয়ার করতে চায়, তাহলে তাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, সর্বপ্রথম ম্যাথমেটিক্যাল টার্মগুলো তাদের একটু ভালো জানতে হয়। আর সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে একজন নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের, আমি নন আইটি দের কথা বলছি, তাদের শুধু একাগ্রতাটা থাকতে হবে অনেক বেশি এবং ইচ্ছা আকাঙ্ক্ষাটা থাকতে হবে অনেক বেশি। এই ট্র্যাকে যদি সে ক্লিয়ার করতে চায় তাহলে তার পক্ষে পসিবল, এবং শেখানোর দায়িত্ব আমাদের, এবং আমরা আশা করি এই জিনিসগুলো থেকে আমরা অনেকটাই ওভারকাম করে ফেলেছি। অনেক আমরা নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমরা পড়িয়েছি এবং তারা মোটামুটি এখন মার্কেট প্লেসে যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে এবং খুব ভালোভাবে কিছু কিছু জায়গাতে লিড পর্যন্তও করছে এইসব স্টুডেন্ট গুলো। তো সেক্ষেত্রে উম শুধুমাত্র গ্রাজুয়েশনটা থাকলে বা মাস্টার্স কমপ্লিট করা থাকলে এবং তার মোটামুটি একটা ভালো যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে তো ক্লাস থাকে, তারপরে অন্যগুলো হলেও সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা থাকতে হবে তাকে অবশ্যই তার একাগ্রতাটা অনেক বেশি থাকতে হবে। বার্নিং ডিজায়ার যেটাকে বলা হয় আরকি। অদম্য আকাঙ্ক্ষা, শেখার অদম্য আকাঙ্ক্ষাটা যদি একজন নন আইটি ব্যাকগ্রাউন্ডের থাকে, স্টুডেন্টের থাকে, তাহলে তার পক্ষে এই লাইনেও ক্যারিয়ার করা পসিবল। ওকে। তো স্যার আমি আরেকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সি শার্পের আসলে ডিমান্ডটা কতটুকু? হ্যাঁ, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ডিমান্ড, সি শার্পের ডিমান্ড সবসময় আগে থেকেও একটু ছিল। এখন অনেক বেটার হয়ে গেছে। বাংলাদেশ প্রেক্ষাপটে বিশেষ করে সি শার্প ডট নেট এর ডিমান্ড অনেক। আপনি ইচ্ছা করলে বিডি জবস আপনি ঘেঁটে দেখতে পারেন। এখানে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে আপনার সি শার্পের সার্কুলার আছে। হিউজ পরিমাণ আপনার প্রথম আলো জবসে আপনি যান বা যেকোনো জায়গাতে আপনি এগুলো দেখেন, হিউজ পরিমাণ আপনার সার্কুলার আছে। এখনো আমাদের দেশে ভালো প্রোগ্রামারের এখনো অভাব আছে। এখনো অভাব আছে ভালো প্রোগ্রামার। একজন ভালো যে জানে তার আসলে জবের আসলে এরকম অভাব হয় না। আমাদের দেশে যে প্রেক্ষাপট আছে, আমাদের দেশের যে সফটওয়্যার ফার্ম গুলো আছে, এখানেও আমাদের ডটনেট দিয়ে সি শার্প দিয়ে প্রচুর পরিমাণে ফার্ম গুলো কাজ করছে এখন। বিদেশে তো এর ডিমান্ড তো আছে। তারপরে পাশাপাশি মাইক্রোসফট রিলেটেড সার্টিফিকেশন গুলো যদি কেউ অর্জন করে নেয় সেক্ষেত্রে তাদের জন্য একটু বেটার হয় সব জায়গাতেই আরকি। এখন অনেক জায়গাতে এই জিনিসগুলো চাওয়া হয় যে আসলে আপনার সার্টিফিকেশন গুলো আছে কিনা। এই ধন্যবাদ স্যার আপনাকে। আমি বুলবুল বাহার স্যার আপনার কাছে একটু যেতে চাচ্ছি, সেটা হচ্ছে লোকাল এসইওটা আসলে কি? আমরা লোকাল এসইওটা আসলে কেন করব? এই বিষয়ে যদি একটু বলতেন। প্রথমে আমি যেটা বলবো যে লোকাল এসইও করার আগে আমাকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে লোকাল এসইওটা আমরা সহজে বুঝতে পারবো। আপনি যদি কখনো গুগলে টাইপ করেন, যে কোনো একটা ওয়েবসাইট google.com লিখে যদি টাইপ করেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু সরাসরি google.com এ যাচ্ছে না, সেটা কিন্তু রিডাইরেক্ট হয়ে google.com.bd তে চলে যাচ্ছে, কারণ আপনি বাংলাদেশ থেকে গুগলকে ব্রাউজ করছেন। তো এর জন্য এইটা কেন হয়, এটা হয় হচ্ছে যে যত সার্চ ইঞ্জিন আছে ওয়ার্ল্ডে, সমস্ত সার্চ ইঞ্জিনই গুরুত্বপূর্ণ কিছু কান্ট্রি ভেদে তাদের কান্ট্রির নাম দিয়ে তারা কিন্তু ডোমেইন গুলো ক্রিয়েট করে রাখছে, যার কারণে যখন একজন রাশিয়া থেকে সার্চ করে তখন কিন্তু google.com.ru হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা সার্চ ইঞ্জিন মানে প্রত্যেকটা কান্ট্রি থেকে যখন যেখানে থেকে সার্চ করা হয় তখন কিন্তু সে জায়গাতে তার ডোমেইনটা রিডাইরেক্ট হয়ে যায়। তো লোকাল এসইওর কনসেপ্টটা আসলে এটাই, যে একটা নির্দিষ্ট এরিয়ার বা নির্দিষ্ট একটা কান্ট্রির অডিয়েন্সকে টার্গেট করে একটা ওয়েবসাইট গুগলে টপে নিয়ে আসা এবং সেই বিজনেসটা সেখানে র্যাঙ্ক করানো। তো এটার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেটা, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। আপনার যদি কেউ বিজনেস নিয়ার মি লিখে গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে আশেপাশে অনেকগুলো ম্যাপে অ্যাড্রেস দেখাচ্ছে, শো করতেছে যে আপনার আশেপাশে কারা এক্সিস্টিং বিজনেস আছে। তো এগুলো কিন্তু আসলে এই লোকাল এসইওর দ্বারাই নিয়ে আসা বা গুগল মাই বিজনেস পেজের দ্বারাই নিয়ে আসা। তো এটাই হচ্ছে মূলত লোকাল এসইওর মেইন কনসেপ্ট। ধন্যবাদ। আমি আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মার্কেটে লোকাল এসইও এটার আসলে চাহিদাটা ঠিক কেমন? আচ্ছা, তো
প্রথমে বলে নিই যে আমরা যখন ফার্স্টে গুগল লঞ্চ হওয়ার পরে যখন এসইও এক্সপার্টরা ধীরে ধীরে এসইও জিনিসটা কে গুরুত্ব দেওয়া শুরু করলো, বা গুগল যখন প্রত্যেকটা সাইটকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করতেছে, এই সময়ে আমাদের গ্লোবাল এসইওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতো। বাট এখন যতই দিন যাচ্ছে তখন এখন কিন্তু ধীরে ধীরে লোকাল এসইও চাহিদা কিন্তু বাড়ছে। তো যার কারণে বাংলাদেশেও যদি খেয়াল করেন, অনেক ওয়েবসাইট অনেকেই আছে যারা ডোমেইন কেনার সময় কিন্তু .com.bd ডোমেইন কিনে, তাদের ইচ্ছাই হচ্ছে যে আমার ওয়েবসাইটটা বাংলাদেশ থেকে যেন ভিজিটর সার্চ করে সুন্দরভাবে পায়। তো এই জন্য বাংলাদেশে তো লোকাল এসইও প্রচুর পরিমাণে চাহিদা আছে, কারণ বাংলাদেশের যে সমস্ত বিজনেস এক্সিস্ট করে এর তো চায় না যে আমাদের বিজনেসটা বাইরে থেকে কেউ সার্চ করে দেখুন। তো বাংলাদেশের মধ্যে একটা ভালো পর্যায়ে থাকলেই হবে। তো যার জন্য লোকাল এসইও করার জন্য বারবার চাপ দেয়। আমরা যখনই ক্লায়েন্টকে বলি যে না আপনি আমরা আপনাকে গ্লোবাল এসইও করে দেবো, তখন নয় নো, এটা আমাদের দরকার নেই, আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক সেরকম ভাবে ইউএসএ তেও এরকম প্রচুর পরিমাণে হয়, এবং ইউএসএ তে শুধুমাত্র কান্ট্রি ওয়াইজ না, ইউএসএ তে কিন্তু একদম স্টেট ওয়াইজ লোকাল এসইওর চাহিদা আছে। যেমন একবারে প্রত্যেকটা নিউ ইয়র্ক, এবং প্রত্যেকটা কিওয়ার্ড ওরা ওইভাবেই সার্চ করে। যেমন ধরেন একজন লয়ার খুঁজতে চাচ্ছে, সে সার্চ করার সময় এভাবে সার্চ করবে যে বিজনেস লয়ার নিয়ার মি, বা বিজনেস লয়ার ইন মিয়ামি বিচ, এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে তারা সার্চ করতেছে। মানে কিওয়ার্ডের সাথে তারা কিন্তু ট্যাগ করে করে সার্চ করতেছে। এই জন্য বাহিরের কান্ট্রিতেও লোকাল এসইওর প্রচুর পরিমাণে চাহিদা আছে, এবং অনেকে বাংলাদেশে বসে থেকে কিন্তু এই বাইরে এই লোকাল এসইওর কাজগুলো করে দিচ্ছে। কারণ লোকাল এসইও করতে গেলে জাস্ট একটা ফিজিক্যাল অ্যাড্রেসের দরকার হয়। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন ফিজিক্যাল অ্যাড্রেসটা প্রোভাইড করেন, ফিজিক্যাল অ্যাড্রেসটা ভেরিফাই করে দেয়, তো সেক্ষেত্রে লোকাল এসইও তে একটা সাইট র্যাঙ্ক করে দেওয়া কোনো ব্যাপার হয় না। এবং তাদের কাছে টার্গেটেড এরিয়াই হচ্ছে যে আমার এই যা শুধু মিয়ামি বিচের মধ্যে আমার সাইটটা র্যাঙ্ক হলেই হয়ে গেছে। তো ওদের চাহিদাই হচ্ছে এটা, এবং এটার জন্য তারা একটা স্মার্ট পেমেন্ট করে। এই জন্যই লোকাল এসইওর এত পরিমাণে চাহিদা ধীরে ধীরে বাড়ছে, যে নির্দিষ্ট এরিয়া ওয়াইজ বিজনেস গুলো হওয়ার কারণে লোকাল এসইওর চাহিদাটা বাংলাদেশে প্লাস বাইরে দুই জায়গায় খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। তো এটাই হচ্ছে আমার। ধন্যবাদ। আমি আপনার কাছে আরো একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে লোকাল এসইওটা আসলে কতটুকু ভূমিকা রাখে? আচ্ছা, তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যারা বর্তমানে চেষ্টা করছেন যে অনলাইনে নিজের কোনো একটা প্ল্যাটফর্ম বানাতে, বা নিজেই অনলাইনে কোনো একটা বিজনেস করার জন্য। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু ই কমার্স বিজনেসের কথাটা মাথায় ফার্স্টে নিয়ে আসেন। তো এটা কিন্তু আপনার শুরুতে একটা স্মল বিজনেস হিসেবে আমরা চিন্তা করতে পারি, যে একটা ই কমার্স বিজনেস, শুরুতে স্মল বিজনেস আপনি শুরু করলেন, বা পার্সোনাল একটা বিজনেস আপনি শুরু করলেন। তো এই সাইটটা আপনি গুগলে যদি নিয়ে আসতে যান, তো অবশ্যই আপনাকে এই লোকাল এরিয়া বা লোকাল কান্ট্রি টার্গেট করে আপনাকে কিন্তু এই সাইটটা র্যাঙ্ক করাতে হবে। তো সেই ক্ষেত্রে লোকাল এসইও ছাড়া কিন্তু আপনি এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। বা আপনি যদি চিন্তা করেন যে আমি একটা রেস্টুরেন্ট করব, সো একটা রেস্টুরেন্ট কিন্তু সবার প্রথমে গুগল আগে দেখবে যে রেস্টুরেন্ট আসলে কোন এরিয়াতে। সবার আগে ফিজিক্যাল অ্যাড্রেস চাইবে সেই রেস্টুরেন্টটা যদি গুগল র্যাঙ্ক দিতে চাই। তো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে যদি আপনি ঠিক মতো ভেরিফাই করে লোকাল এসইওটা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পার্সোনাল বিজনেসটা খুব দ্রুত গুগলে আপনি উঠায় নিয়ে আসতে পারছেন, এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে কল পাচ্ছেন, এবং আপনার সাইটে প্রচুর পরিমাণে লোকাল ট্রাফিক ঢুকেছে, এবং প্রতিনিয়ত আপনি এটা ট্র্যাক করতে পারবেন। সো একবার যদি আপনার পার্সোনাল বিজনেসটা আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে কিন্তু আর কখনো এই বিজনেসটা নিয়ে আপনারা কোনো রকমের কোনো চিন্তা করতে হবে না। তো অনেকেই চিন্তা করে যে আমি বাইরের কোনো এজেন্সি থেকে বা আমি কোনো এক্সপার্ট দিয়ে এসইও করাবো না, আমি নিজেই আসলে আমার সাইটের অপটিমাইজেশনের কাজগুলো করবো। তো এটা আসলে করা যেত আগে, কিন্তু বর্তমানে গুগলের আপডেট আসার কারণে এত পরিমাণে সিস্টেম আপডেট হয়েছে, বা গুগলের রিসেন্ট অ্যালগোরিদমের অনেকগুলো আপডেট আছে, যে আপডেট গুলোর কারণে আসলে একজন ভালো এক্সপার্ট ছাড়া কিন্তু লোকাল এসইও তে ভালো কিছু করা যায় না। সো অবশ্যই পার্সোনাল বিজনেসটা করার আগে লোকাল এসইওটা ভালোভাবে জেনে নিতে হবে, না হলে ভালো কারোর কাছ থেকে লোকাল এসইওটা করে নিতে হবে। তো এটাই হচ্ছে মূলত পার্সোনাল বিজনেস ক্ষেত্রে লোকাল এসইওর ভূমিকা। ধন্যবাদ বুলবুল ভার স্যার আপনাকে। এখন আমি আজমান স্যার আপনার কাছে আমি পুনরায় ফিরে যেতে চাচ্ছি। আপনি তো অনেক বছর যাবত পিপল এন্ড টেকের সঙ্গে আছেন, এবং আপনার মাধ্যমে অনেক স্টুডেন্ট সি শার্পের উপর থেকে নিজের স্কিল ডেভেলপ করেছে। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে প্রাক্তন স্টুডেন্ট যারা সি শার্পের উপর স্কিল ডেভেলপ করেছে, তারা এখন কোন পর্যায়ে আছে, এবং তারা কতটা তাদের কেরিয়ারটা কতটা সমৃদ্ধি করতে পেরেছে তারা আর কি। সো আপনার কাছে জানতে চাচ্ছি স্যার এটা মূলত। ধন্যবাদ।
আসলে কোর্স যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এখানে যে কাজগুলো সাধারণত করে থাকি, একটা ট্রেইনিকে কিভাবে আমরা একদম ১ম থেকে একদম আমরা চেষ্টা করি হলে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং প্রত্যেকটা স্টেপে এসে যেরকম যখন আমরা সি শার্প শুরু করছি, তখন সি শার্পের একটা আপনার লাইভ টাইপের একটা প্রজেক্ট আপনার থাকে। তো রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে আমাদের প্রজেক্ট গুলো তৈরি করা হয়। যেরকম একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে দেখাই। এরপরে যখন আমরা এর পরের স্টেপে যখন আমরা চলে যাই, যখন আমাদের কোন ফ্রেমওয়ার্ক এ যখন আমরা চলে যাই, যেরকম আমরা .NET চলে গেলাম। সেক্ষেত্রে আপনার এডু.net আমরা কাজগুলো করাই। এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করাই। তারপরে থাকে এমভিসি। এমভিসি তে আমরা একটা প্রজেক্ট তৈরি করাই। এরপরে আসে হলো আপনার ASP.NET কোর। এর সাথে তো আমাদের ক্লায়েন্ট সাইড যে জিনিসগুলো ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে পাশাপাশি যেরকম আপনার জাভাস্ক্রিপ্ট আছে, তারপরে আপনার AngularJS আছে। এই জিনিসগুলো আমরা পাশাপাশি এগুলো করে থাকি। এই প্রত্যেকটা জিনিসের সাথেই যেমন ASP.NET এর সাথে আমরা করাচ্ছি, এমভিসির সাথে আমরা এগুলো দেখাচ্ছি। এবং তারপরে ASP.NET কোড আমরা করাচ্ছি এবং কোরের সাথে আমরা Angular কে আমরা দেখাচ্ছি এখন। এখন মার্কেটে আছে Angular 10, Angular 10 ও বের হয়ে গেছে। সেগুলো আমরা এখন করাচ্ছি। ঠিক আছে? তো এই এতটুকু মোটামুটি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট এর যে কমপ্লিটলি যে টুলস গুলো থাকে একদম ১ম থেকে শুরু করে দ্যাট মিনস হলো এই সি শার্প ল্যাঙ্গুয়েজ এই প্ল্যাটফর্মে কিভাবে সফটওয়্যারটা ডেভেলপ করতে হয় তার যতগুলো টুলস গুলো আছে সব টুলস আদ্যপান্ত সবকিছুই আমরা একদম ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম আপডেট পর্যন্ত একদম রিসেন্ট যে টেকনোলজি গুলো আছে সেই টেকনোলজি গুলো পর্যন্ত আমরা মোটামুটি এখানে একটু শিখিয়ে থাকি। দ্যাটস ওয়াই এখানে আমার যে প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে যারা ট্রেইনি গুলো যারা ছিল, যারা এখান থেকে বের হয়ে গেছে, তারা এখন যথেষ্ট ভালো অবস্থানে আছে। অনেকেই আমার কিছু স্টুডেন্ট আছে লেটস কর্পোরেশনে জব করছে। কিছু আছে ৩-৪ জন এখনো আছে ডাটা সফটওয়্যার আছে। তারপরে সাউথ টেক আছে। এরকম মার্চ গ্রুপে আছে। এরকম অনেক কোম্পানি গুলোতেও আমার অনেক ট্রেইনিজ গুলো এখন তারা জব করছে এবং অলরেডি লিড পর্যায়ে তারা পৌঁছে গেছে। ঠিক আছে? একজন বেশ ভালো আর্ন করছে। ঠিক আছে? সবকিছু মিলিয়ে আমার যে সন্তুষ্টিটা যেটা এটা আমার কাছে যথেষ্ট আল্লাহর অশেষ রহমত। সেক্ষেত্রে এক্ষেত্রে আমার আরো কিছু সাকসেসর আছে যেরকম আমার কিছু নন আইটি ব্যাকগ্রাউন্ডের কিছু স্টুডেন্টস আছে তারা খুব ভালো অবস্থানে আছে। আইটি যারা আছে যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে ওরা তো সবসময় ভালো করে থাকে বা ভালো করে ওরা একটা ভালো পজিশনে পৌঁছাইবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং সে যদি একটু ভালো ট্রাই করে অনেক বেশি বেটার একটা অবস্থানে পৌঁছাতে পারে। বাট তখনই আমি নিজের সাকসেস মনে করি বা আমার সাকসেসটা তখনই নিজের ভালো লাগাটা তখনই কাজ করে যখন আমার কাছে মনে হয় একটা নন আইটির একটা ছেলে এই প্রোগ্রামিং লাইনে এসে সে জব করে খাচ্ছে বা কাজ করছে বা সে এখনো লেগে আছে বা এখনো কাজ করছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার যথেষ্ট স্টুডেন্ট মার্কেটে রয়েছে এবং তারা এখনো ভালো অবস্থানটাতেই আছে। আশা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা হয়তো অব্যাহত থাকবে। যদি আমরা ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক যদি থাকে। ধন্যবাদ স্যার। আমি আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাচ্ছি। এটা বেসিক্যালি নন আইটি স্টুডেন্টদের জন্য। পিপল এন্ড টেক লিমিটেড এখন পর্যন্ত অসংখ্য নন আইটি স্টুডেন্টদেরকে সি শার্পের উপর স্কিল ডেভেলপ করিয়েছে। সো আমার প্রশ্নটা হচ্ছে একজন নন আইটি স্টুডেন্ট যদি এখন সি শার্পের উপর নিজের কেরিয়ারটা করতে চায়, সো আপনি অ্যাজ এ সি শার্পের ট্রেনার বা টিচার হিসেবে আপনার কি সাজেশন থাকবে তাদের প্রতি? থ্যাংক ইউ। আসলে একজন নন আইটির স্টুডেন্ট যদি প্রোগ্রামিং এ যদি ক্যারিয়ার যদি করতে চায়, ঠিক আছে? যদি মনে করে যে সে প্রোগ্রামিং এ ক্যারিয়ার করবে এবং সে সি শার্প দিয়ে যদি সে ক্যারিয়ার করতে চায়, তো ১ম এ যে কাজটা করতে হবে সেটা হলো সি শার্প ল্যাঙ্গুয়েজটাকে ১ম এ শিখতে হবে। ঠিক আছে? যেটা অবশ্যই একটা ভালো একটা প্রতিষ্ঠান থেকে বা ভালো একজন গাইডারের কাছ থেকে এটা শিখে নিতে পারে সে। সেটা যে কোনো কারোর কাছ থেকে হতে পারে। উম সেটা ১ম এ শিখে নিতে হবে হলো আপনার সি শার্প ল্যাঙ্গুয়েজ। এরপরে তার সাথে আমাদের কানেক্টিভিটি তৈরি করার জন্য বা ডাটা গুলোকে স্টোর করার জন্য যে টেকনোলজি গুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, সাধারণত যেরকম যারা পিএইচপি করে তারা MySQL ইউজ করে, যেরকম আমরা যারা সি শার্প করছি তারা আমাদের এসকিউএল সার্ভার আছে। এই জিনিসগুলো শিখে নিতে হয়, শিখতে হয়। এবং ১ম এ আপনি যেটা বললেন যে একটা স্টুডেন্টের কি নন আইটির একটা স্টুডেন্ট যখন সি শার্প প্রোগ্রামিং যখন শিখতে আসে তখন এই প্রোগ্রামিং এসেই সে দেখা গেছে যে অনেক সময় একটু ধাক্কা খেতে পারে। তার কাছে অনেক কিছু আননোন মনে হবে। যেরকম একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের বা একটা কম্পিউটার সায়েন্সের ট্রেনিং কখনোই এটা আননোন মনে হবে না। সে সব ধরনের টার্ম কম বেশি ১ম থেকেই শুরু করে তার ইউনিভার্সিটি লাইফে সে ১ম থেকে শুরু করে ৪ বছর যে অনার্স করে সেখানে সে সব ধরনের টার্ম কম বেশি শুনে থাকে। ঠিক
ঠিক আছে? আরেকজন নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কখনোই এই টার্মগুলো কখনো শুনে থাকে না। তখন তার জন্য এসে একদম স্টার্টিং এই এসে দেখা গেছে যে তার C# যখন সে ঢুকে গেছে, C# যখন সে করছে, তখন প্রপার গাইডলাইনটা যদি সে না পায়, তখনই সে ছিটকে পড়ে যায়। তো যখন আপনার কোড লেখা হয় তখনই দেখে তার কাছে অনেক কিছুই তার কাছে এলোমেলো মনে হতে পারে। ঠিক আছে? কারণ সে সারা জীবন পড়ে আছে সমাজবিজ্ঞান। বাট এখন সে এসে C# এ ঢুকে গেছে। বা C# ল্যাঙ্গুয়েজে সে ক্যারিয়ার করবে এই কারণে সে আইটি তে ক্যারিয়ার করবে এখানে আসছে। তো সেক্ষেত্রে প্রপার গাইডলাইনটা যদি কেউ পায় তাহলে তার পক্ষে এটা অসম্ভব কিছু না। কারণ অনেক স্টুডেন্ট এগুলো করছে। তবে আরেকটা জিনিস আমি প্রথমেই যে কথাটা বলছিলাম, অবশ্যই তাকে তার মধ্যে বার্নিং ডিজায়ার টা থাকতে হবে। যে আমার অদম্য আকাঙ্খা। হ্যাঁ, আমি এখান থেকে এই আকাঙ্খাটা যদি কোনো নন আইটিরও যদি থাকে, তবে তাকে বেটার সার্ভিস দিলে অবশ্যই তাকে দ্বারাও সবকিছু সম্ভব। ওকে স্যার, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি। নন আইটি থেকে যারা স্কিলটা ডেভেলপ করবে, সো জব সেক্টরে আসলে তারা কতটা গ্রহণযোগ্যতা পাবে, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন। আমি পুনরায় প্রশ্নটি করছি। আমি আমার প্রশ্নটি পুনরায় করছি। একজন নন আইটি স্টুডেন্ট যদি C# উপর নিজের স্কিলটা ডেভেলপ করে, সো জব সেক্টরে সে তার জব পাওয়াটা কতটা ইজি হবে বা তার জন্য ডিফিকাল্ট হবে কিনা, এই বিষয়ে যদি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার মনে হচ্ছে ওনার নেটওয়ার্কে সংযোজকার সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি জনাব আজমান মোল্লা স্যার এই মুহূর্তে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সো উনি আমাদের সঙ্গে পুনরায় কানেক্ট হলে আমি ওনার কাছে পুনরায় জানতে চাবো। তো আমি এখন এই মুহূর্তে বুলবুল ভাই স্যার আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, লোকাল এসইও থেকে কি পরিমাণ আয় করা সম্ভব? আচ্ছা, এর আগে আমি একটু ধারণা দিই যে এসইওর প্রজেক্টটা কতদিনের হয়। তো আপনারা সবাই যারা এখানে আছেন তারা হয়তো অনেকেই জানেন যে এসইওটা একটা লেংদি প্রসেস। তো এসইও মানে একটা ওয়েবসাইটের এসইও করতে মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগে। তার মানে গুগল একটা ওয়েবসাইটকে চিনতেই সময় নেয় 4 মাস। তো এখানে একটু ভেবে দেখেন যে একটা ওয়েবসাইটে যদি আমরা 5 থেকে 6 মাস কাজ করি তাহলে অবশ্যই পেমেন্টটা একটু বেশি হওয়ারই কথা। তো সেক্ষেত্রে যদি বাইরের কান্ট্রিতে আমরা চিন্তা করি, আমি ইউএস এর কথা বলি, ইউএসএ তে যদি আপনি কাজ করেন লোকালি বা ওদের কাছে ইমেল আউটরিচ করে বা ওদের লোকাল বিজনেস গুলো খুঁজে বের করে সেই লোকাল বিজনেস গুলোকে যদি আপনি মেইল করে তাদেরকে কল করে তাদের কাছে রিচ করে যদি আপনি কোনোভাবে আপনার বিজনেস প্রপোজালটা তাকে দিতে পারেন এবং সে যদি এগ্রি করে তাহলে আপনি কিন্তু প্রজেক্ট নামাতে পারবেন। আর সেই প্রজেক্ট গুলোর প্রাইসিং হবে হচ্ছে তাদের মিনিমাম $1500 থেকে $2000 পার মান্থ কিন্তু লোকাল এসইও প্রাইসিং। তাহলে আপনি এটা যদি 6 মাসে হিসাব করেন তাহলে $10 থেকে $12,000 কিন্তু এই লোকাল এসইও প্রাইসিংটা আসে। তো আমাদের কান্ট্রির ক্ষেত্রে হয়তোবা আমরা এত বেশি পেমেন্ট পাই না, কারণ সবাই জানেন যে বাংলাদেশের আমাদের আইটি সেক্টরের অবস্থা বা আমাদের এখন কি পরিমাণে কাজ আমরা করতেছি বা আমাদের ফ্রিল্যান্সাররা যদি লোকাল মার্কেটে কাজ করে তাহলে পেমেন্টটা কেমন আসতে পারে এটা অবশ্যই যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন তাদের ধারণা আছে। সো আমি এই ব্যাপারে আর কিছু বলতেছি না। তারপরে আমি একটা আইডিয়া দিচ্ছি যে বাংলাদেশের প্রজেক্ট গুলো কিওয়ার্ড ভেদে আপনি যদি 8 থেকে 10টা কিওয়ার্ড দিয়ে একটা সাইট গুগলে র্যাঙ্ক করে দেন সেক্ষেত্রে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশে চাষ করে। এটা হচ্ছে লোকাল এসইওর আমি কান্ট্রি ভেদে বললাম। যদিও এটা অনেকের কাছে অ্যাকসেপ্টেবল নাও মনে হতে পারে বা অ্যাকসেপ্টেবল হতেও পারে, কারণ যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন তারা ব্যাপারটা ভালোভাবে বুঝবেন। এখন আসি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় আপওয়ার্কে। তো আপওয়ার্কে কিন্তু বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার কাজ করে এসইও নিয়ে এবং পাশাপাশি ফাইভারেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। ফাইভ স্কুইড নামের একটা মার্কেট প্লেস আছে, এটা ইউকে এর একটা মার্কেট প্লেস, এটাতে কাজ করতে পারবেন। পাশাপাশি পিপুল পার আওয়ার নামের একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, অনেক কাজ পাওয়া যায় এখানে এবং খুব সহজে কাজ পাওয়া যায়। এছাড়াও আপনি freelancer.com এ কাজ করতে পারবেন যেখানে লোকাল এসইওর প্রজেক্ট গুলো প্রাইসিংটা অনেক বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এসইও যেহেতু অনেক বড় একটা জিনিস, তো
এখানে ছোট ছোট পার্ট করে আপনি কাজ করতে পারবেন। সে ধরেন শুধুমাত্র গুগল মাই বিজনেস পেজ সেট আপ দিয়ে আপনি একটা ভালো অ্যামাউন্ট চার্জ করতে পারবেন, বা আপনি শুধুমাত্র তাকে দেখা যাচ্ছে কিবোর্ড রিসার্চ করে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট নিতে পারবেন, লোকাল সাইটেশনে কাজগুলো করে দিয়ে তাকে একটা ভালো অ্যামাউন্ট নিতে পারবেন। তো প্রত্যেকটা মার্কেট প্লেসেই আপনি লোকাল এসইওর কাজ খুব বেশি পরিমাণে পাবেন, এবং দেখবেন যে ম্যাক্সিমাম কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং লোকাল এসইওর কাজ, বা এসইওর কাজ আর কি আমরা যেটাকে বলি। আসলে খুব বেশি একটা এসইও আর লোকাল এসইওর মধ্যে খুব একটা বেশি তফাৎ নাই, শুধুমাত্র একটাই যে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি ভেদে বা নির্দিষ্ট কান্ট্রি ভেদে বা নির্দিষ্ট একটা অডিয়েন্স ভেদে আমরা কাজ করছি, বা আমাদের কিওয়ার্ড গুলোর সাথে আমাদের লোকেশন ট্যাগ করা আছে, এছাড়া কোনো রকমের কোনো চেঞ্জ নাই। তো আমরা যখন এই সমস্ত মার্কেট প্লেসে কাজ করতে যাব, তো তখন অবশ্যই আমরা প্রাইসিং সম্বন্ধে ভালোভাবে জেনে যাব, এবং আপনি চাইলে গুগল করতে পারেন, আপনি এভাবে সার্চ করতে পারেন হাউ মাচ শুড ইউ পে ফর লোকাল এসইও পোস্টিং, অথবা লোকাল এসইও প্রাইসিং ইন বিডি বা লোকাল এসইও প্রাইসিং ইন ইউএসএ। প্রত্যেকটা কান্ট্রি ভেদে আপনি কিন্তু এই লোকাল এসইওর প্রাইসিংটা আগে গুগল থেকে জেনে নেবেন ভালো করে। অথবা আপনি আরো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যারা কাজ করছে, যারা ফ্রিল্যান্সার আছে, তাদের প্রোফাইল গুলো দেখতে পারেন, তাদের গিগ গুলো দেখতে পারেন, তাদের সার্ভিস গুলো দেখতে পারেন। তাদের সার্ভিস গুলো দেখে দেখে আপনি আইডিয়া নিতে পারেন যে আসলে কি পরিমাণে চার্জ করা হয়। এছাড়াও যারা ফাইবারে কাজ করেন তাদেরকে আমি বলবো যে ফেভলাইটিক্স নামের একটা ওয়েবসাইট আছে, আপনারা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যদি এভাবে সার্চ করেন যে ফাইবার গিগ রিসার্চ টুল, তাহলে আপনি কিন্তু ওই সফটওয়্যারটা পেয়ে যাবেন, বা অনলাইন যে টুলসটা আছে সেটা পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজে যে কোনো টপিকের উপরে, যদি লোকাল এসইও লিখেন তাহলে লোকাল এসইওর উপরে যত গিগ ফাইবার আছে সমস্ত গিগ চলে আসবে, এবং সেই গিগ গুলোর এভারেজ প্রাইসিংটা আপনি সেখান থেকে দেখতে পারবেন। তো সেখান থেকে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে লোকাল এসইওতে কেমন চার্জ করা সম্ভব, কেমন আয় করা সম্ভব। বাট আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যতটা না বেশি মানে গ্লোবাল এসইও করে আয় করা যায়, তার চেয়ে এখন বর্তমানে ধীরে ধীরে কিন্তু লোকাল এসইওর মানে ইনকামের ইয়েটা কিন্তু তার চেয়ে বেশি বেড়ে গেছে, কারণ অনেক ক্লায়েন্ট এখন লোকালি তাদের বিজনেসটা ডেভেলপ করার চেষ্টা করছে। সো চার্জও কিন্তু সেরকমই হবে। তো আমি আপনাদের শুরুতেই চার্জ সম্বন্ধে আইডিয়া দিয়ে দিছি। তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ওকে, ধন্যবাদ বুলবুল ভাট স্যার আপনাকে। আমাদের সঙ্গে দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন আমাদের সিনিয়র ফ্যাকাল্টি জনাব আজমান মোল্লা স্যার। সো আমি ওনার কাছে পুনরায় আরো একটি কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে নন আইটি থেকে একজন স্টুডেন্ট যখন সি শার্পের উপর নিজের স্কিলটা ডেভেলপ করবে এবং এর সাথে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলোর উপরে যখন সে নিজের স্কিলটা ডেভেলপ করবে, সো জব সেক্টরে সে আসলে কতটা মানে মূল্য পাবে, আসলে তার স্কিলটা কতটা মূল্যায়ন পাবে জব সেক্টরে, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আচ্ছা, ধন্যবাদ। যারা নন আইটি থেকে যারা আসে তাদের পাশাপাশি যে কাজটা করতে হয়, যেরকম যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের তো তারা আইটিতেই তারা শিক্ষিত, তাদের তো কোনো প্রবলেম নেই, তাদের কোনো চাকরি পেতে কোনো প্রবলেম হয় না, তাদের সার্টিফিকেটই যথেষ্ট, তাদের কম্পিউটার সায়েন্সের যে সার্টিফিকেট সেটাই যথেষ্ট। বাট একটা নন আইটির স্টুডেন্ট যখন জব মার্কেটে যখন আসে, সব কোর্স কমপ্লিট করে যখন সে আসে, তখন তার একটা কাজ যেটা করতে হয়, যেটা হলো একজন যদি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হয়, ম্যানেজমেন্টে পড়াশোনা করছে, বাট সে প্রোগ্রামিং শিখেছে, সি শার্প শিখেছে, ডটনেট শিখেছে, সে এখন মোটামুটি কোনো একটা ওই ওয়েব ডেভেলপিং এর সাথে সে জড়িত হয়ে গেছে, বা সে কাজ করতে সক্ষম বা নিজেকে সক্ষম মনে করছে, এরকম একটা অবস্থানে সে পৌঁছায় গেছে। তো দ্যাটস ওয়াই তারপরে তো সে অ্যাপ্লিকেশন শুরু করবে। সে যখন কোনো ধরনের যখন অ্যাপ্লিকেশন যখন করবে, তো সেক্ষেত্রে সার্কুলার গুলোতে সবসময় উল্লেখ করে দেওয়া হয় যে আপনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, বা এরকম কিছু কিছু জায়গাতে আবার রেয়ার দুই এক জায়গায় যেরকম সাউথ টেক আপনি পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাকাউন্টিং চাইতে পারে। ঠিক আছে? কারণ তাদের ওই যে কিছু সফটওয়্যার গুলোকে মেইনটেইন করার জন্য বা এগুলোকে ডেভেলপ করার জন্য, সেক্ষেত্রে অ্যাকাউন্টস এর কিছু মডিউল ডেভেলপ করার জন্য, সেক্ষেত্রে একজন অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে সেক্ষেত্রে লজিক্যালি একটু তারা তুলনামূলকভাবে একটু শার্প হয়। ঠিক আছে? যেমন ডেভিড কেট একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট থেকে এরা একটু ভালো বোঝে, যেহেতু তারা এখানে অনার্স মাস্টার্স করে আসে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তাদের যে কাজটা করা উচিত, যে একটা কোর্স কমপ্লিট হয়ে গেলে এরপরে যে জিনিসটা করা উচিত সেটা হলো মাইক্রোসফটের যে ভেন্ডর সার্টিফিকেশন গুলো আছে, এই সার্টিফিকেশন গুলো নিয়ে নেওয়া। ঠিক আছে? যেকোনো ভাবে এই সার্টিফিকেশন গুলো যখন সে নিয়ে নেবে, তখন এই সার্টিফিকেশনটা তার জব পেতে অনেক বেশি পরিমাণ সাপোর্ট হিসেবে কাজ করে। যেরকম কম্পিউটার সায়েন্সের ছেলেদের
তাদের আর অন্য কোনো সাপোর্ট প্রয়োজন হয় না, তাদের এই সার্টিফিকেটই যথেষ্ট। আর যারা নন আইটি থেকে আসে তাদের মূল সার্টিফিকেটের পাশাপাশি যেখান থেকে কোর্স করবে তার যে একটা সার্টিফিকেশন তো থাকবেই। তারপরে তার পাশাপাশি যেটা করতে হবে তাকে মাইক্রোসফটের কিছু ভেন্ডর সার্টিফিকেশন গুলোকে নিয়ে না। ঠিক আছে? এটা অ্যাজ এ অ্যাড হিসেবে সে কাজ করতে পারে যে হ্যাঁ, আমি এখান থেকে এটা কমপ্লিট করেছি। বা তারপরে আমার এই সার্টিফিকেশন গুলোও আছে। কারণ একজন মানুষ কোনো কিছু না জানলে সে কখনোই সার্টিফাইড হতে পারে না। আর তারপরে যে জিনিসগুলো প্রয়োজন একটা নন আইটি ব্যাকগ্রাউন্ডের একদম কমপ্লিট যে কিছু কম্পিউটারে কিছু জানা না এমন লোক কিন্তু খুব টাফ। আর তাকে অবশ্যই প্রিরিকুইজিট হিসেবে যে জিনিসগুলো ওই আপনার বেসিক জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে শুরুতেই আরকি। এরপরে আপনি যেকোনো ভাবে এটাকে উতরানো পসিবল। শেষ পর্যন্ত গিয়ে যখন জব পেতে বেগ পেতে হয় কিছুটা বেগ পেতে হয় না তা না। মানে ছেলেদের বেগ পেতে হয়। তাকে প্রুভ করতে হয় যে হ্যাঁ, সে কাজ পারে বা কাজ জানে। তো প্রাথমিকভাবে যখন কাজ পাওয়ার জন্য আপনার মাইক্রোসফটের ভেন্ডর সার্টিফিকেশন গুলো নিয়ে নিলে তার জন্য মোটামুটি কাজ করার জন্য বা সে কোথাও এঙ্গেজ হওয়ার জন্য কাজের যোগ্য হিসেবে এঙ্গেজ হওয়ার জন্য এই সার্টিফিকেশন গুলো যথেষ্ট। ঠিক আছে? ধন্যবাদ স্যার। আসলে আপনি যে ভাবে প্রশ্নের উত্তরটা যেভাবে উপস্থাপন করেছেন, আমাদের নন আইটি স্টুডেন্ট যারা আইটিতে সি শার্পের উপর নিজের স্কিল ডেভেলপ করার কথা চিন্তা করছেন, সো আপনার এই উত্তরটা অবশ্যই তাদেরকে হেল্প করবে তাদের ডিসিশন মেক করতে। সো আজমান স্যার, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি। পিপল এন্ড টেক এর সাথে আপনার সম্পর্ক অনেক দিনের। সো পিপল এন্ড টেক এর সাথে আপনার অভিজ্ঞতা এটা কতটা আপনাকে হেল্প করেছে আপনার জব সেক্টরে বা পিপল এন্ড টেক এর যে এনভায়রনমেন্ট, এইটা সম্পর্কে যদি আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলেন প্লিজ। স্যার ধন্যবাদ। হলো আছি এখানে কাজ করছি অনেকদিন বা এখানকার যে এনভায়রনমেন্ট এখানে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে বা অ্যাজ এ এখানকার অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে যে জিনিসগুলো ভালো লাগে আমি যে কাজটা করি সেটা আমার কথাটা আমি প্রাথমিকভাবে আগে বলে নিই যেটা আমি যে কাজটা করি সেটাকে সাকসেসফুল বা আমি একদম 100% করার ট্রাই করি একদম সর্বোচ্চ পরিমাণে এবং এর এই সুযোগটা করে দিয়েছে পিপল অ্যান্ড টেক। পিপল অ্যান্ড টেক আমাদের যে জিনিসগুলো এখানে করা হয় সার্ভিস 100% আপনাকে করে দেওয়া হবে। 100% সার্ভিস এটা সবাই দেয় এবং আমাদের যে ফ্যাকাল্টি গুলো আছে আমরা যারা ট্রেডার যারা আছে এখানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে কনফার্ম। এখান থেকে যেরকম আমি যখন বেটার একটা সার্ভিস যেভাবে দিতে যাবো এখান থেকে প্রথমেই আসে হলো এখানকার ইনফ্রাস্ট্রাকচার হলো আমাদের ল্যাব ফ্যাসিলিটিস কেমন, আমাদের ল্যাব ফ্যাসিলিটি গুলো কেমন আছে। কারণ আমি একটা জায়গায় পড়াতে বসছি সেখানে একটা পিসি কাজ করছে না বা নেটওয়ার্ক কাজ করছে না এই টাইপের প্রবলেম গুলো উম, আমরা সরাসরি এখান থেকে ব্যাপক আকারে সাপোর্ট আমরা পাই। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো প্রবলেম হয় না। বা একটা স্টুডেন্টের আমরা এরকমও সুবিধাগুলো আমরা স্টুডেন্টদের মধ্যে দিয়ে থাকি বা এখান থেকে এই সুযোগগুলো দেওয়া হয়। এটা আমি অনেক অ্যাডভান্টেজ হিসেবে মনে করি। অনেক স্টুডেন্ট আছে যারা এখন ট্রেডিং করতে আসছে বা কোর্স করতে আসছে তাদের অনেকের পিসি থাকে বা অনেকের পিসি নাই। তাদেরকে দ্যাট মিনস তাদের তো প্র্যাকটিসটা করতে হবে। বাসায় গিয়ে সে পর্যাপ্ত সময় দিতে পারছে না। এখানে যে জিনিসগুলো করা হয়, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। আমাদের এখানে যথেষ্ট পরিমাণে ল্যাব আছে এবং এখানে যেকোনো ল্যাবে বসে সে যেকোনো সময়ে অফিস টাইম এর মধ্যে যেকোনো সময় বসে সে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারছে। তাকে যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো করতে পারছে। এই সুযোগগুলো পিপল অ্যান্ড টেক দিচ্ছে। যেটা অন্য জায়গাতে কিছুটা হলেও কম পাওয়া যায় বা আমরা এটা 100% দিচ্ছি। তারপরে আরেকটা যে জিনিসটা আম বলতে 100% ভাবে যেটা হলো আমাদের মূল জিনিসটা হলো আমাদের জব প্লেসমেন্ট একটা সেক্টরই আছে আমাদের এখানে। পিপল অ্যান্ড টেকে। আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার সাথে, সাথে যারা কোর্স শেষের দিকে বা কাছাকাছি টাইম বা আপনার কোর্স শেষ এগুলো ফাইন্ড আউট করে এইসব স্টুডেন্টদেরকে আমরা সবসময় যে কাজগুলো করা হয় পিপল অ্যান্ড টেক জব প্লেসমেন্ট যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট তাদের সিভি গুলো কালেক্ট করে বিভিন্ন জায়গাতে তারা সরজমিনে গিয়ে যেরকম বিভিন্ন সফটওয়্যার ফার্ম গুলোতে গিয়ে তাদের সিভি গুলোকে সাবমিট করে এসে এবং তাদেরকে ইন্টারভিউর ব্যবস্থা করা হয় এবং জবের ব্যবস্থা করা হয় এখান থেকে। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং এর জন্য কাজ করে অতিমাত্রায় আনন্দ পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি উম কাজ করে বেশি বেটার ফিল করছি। কারণ এখানে সব ধরনের আমি ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি, সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। যেখানে আমি যখন যে জিনিসগুলো চাচ্ছি তাদের কাছ থেকে, যে সাপোর্ট গুলো চাচ্ছি, ট্রেডিং রিলেটেড যে জিনিসগুলো চাচ্ছি, সবসময় আমি এগুলো পাচ্ছি এবং আশা করছি যে আমি ভবিষ্যতে অনেক বেশি পাবো।
ঠিক আছে? যার জন্য আমি অনেক বেটার সার্ভিসও দিতে পারছি। তো এখানে আরেকটা জিনিস এনশিওর করা হয় যেটা হলো যে একটা স্টুডেন্ট যখন আসবে আমি যেটা করে থাকি, আপনি এখান থেকে না শিখে বের হতে পারবেন না। সোজা কথা। আপনি আজকে যদি এখানে কোর্সে জয়েন করেন, জয়েন করার সাথে, সাথে আপনার আজকের পরিস্থিতি, আজকে আপনি কি জানেন? আমি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি একটা ট্রেনিং এর মধ্যে আজকে আপনি কি জানেন? সেটা কোথাও আপনি লিখে রাখেন। আফটার 3 মান্থ আপনার কোর্স কমপ্লিটেড, আফটার 30 ক্লাস অর 50 ক্লাস যতগুলো ক্লাসই হোক, যত আওয়ারই হোক, ততগুলো পরে 50% যাওয়ার পরে নিজের মধ্যে একটা চেঞ্জেস আপনার আসছে কিনা। সেটা আমি এনশিওর করার চেষ্টা করি। যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি তার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে আসলে আপনি কতটুকু শিখতে পারছেন বা এখান থেকে শেখা আপনার হয়েছে কিনা। তারপরেও যদি একটা ট্রেনিং যদি কোনোভাবে যদি সে না শিখে থাকে বা না পারে, কোনোভাবে যদি না পারে তাকে আমরা এক্সট্রা একটু সাপোর্ট দেওয়া বা এক্সট্রা একটু সময় কথা বলা বা এক্সট্রা সময়ে তাকে একটু সময় দিয়ে বা তার কাজগুলো কমপ্লিট করে দেওয়া বা কোনো না বুঝলে তার বোঝার ব্যাপারটাতে যদি তাদের কোনো ল্যাকিংস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা টাইম দিয়ে এই জিনিসগুলো আমরা করে থাকি। তো সর্বোপরি পিপল এর সাথে যথেষ্ট ভালো সম্পর্ক। আমরা যথেষ্ট কাজ করছি এখানে। হিউজ পরিমাণে স্টুডেন্ট আমরা সার্ভিস দিচ্ছি এবং সার্ভিসটাকেই আমাদের এখানে মূল চাবিকাঠিটা ধরা হয় মূলত আমাদের পিপল থেকে। দেন আমাদের আরেকটা জিনিস যেটা হলো জব প্লেসমেন্ট। আমরা এখানে সর্বোচ্চ ট্রাই করা হয় প্রত্যেকটা স্টুডেন্টই যেন এখান থেকে জব নিয়ে যেন বের হয়ে যেতে পারে। কেউ যেন খালি হাতে ফেরত যাওয়া আমরা সর্বোচ্চ পরিমাণ ট্রাই করার চেষ্টা করি। অবশ্যই স্টুডেন্টেরও সেরকম একটা লেভেল ক্রিয়েট করতে হবে। যে একজন মানুষ কিছুই শিখলো না, কিছুই জানলো না, তাকে জব দেওয়া সো টাফ। শুধু নট অনলি আমি, কেউ পারবে না একটা জব দিতে। তারও সর্বোচ্চ পরিমাণে আগ্রহটা থাকতে হবে এবং এটা দেখে আমরা এনশিওর করি জবের। ঠিক আছে? এর জন্য সবকিছু মিলিয়ে আমার কাছে ওভারঅল খুব এনজয় ফিল করছি কাজ করে। ধন্যবাদ স্যার, পিপল এন্ড টেক সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের ভিউয়ারদের মাঝে। এই অবস্থায় আমি আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মিস্টার বুলবুল বাহার স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, একজন স্টুডেন্ট সে লোকাল এসইওর উপরে স্কিল ডেভেলপ করেছে বা একাধিক স্টুডেন্ট আপনার কাছ থেকে লোকাল এসইও এই কোর্সের উপর স্কিল ডেভেলপ করেছে ইতিপূর্বে। সো আপনার প্রাক্তন যে স্টুডেন্ট গুলো যারা আছে এই মুহূর্তে তারা কোন অবস্থানে আছে এবং তারা মার্কেট প্লেস থেকে কেমন কাজ করছে এবং মার্কেটে তাদের ডিমান্ডটা কেমন আর তারা কতটা সুযোগ পাচ্ছে এই মুহূর্তে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি এ যাবৎ যতগুলো ব্যাচ আমি শেষ করেছি পিপুল অ্যান্ড টেক এর আন্ডারে, এবং পাশাপাশি আমি নিজেও আরো কিছু ব্যাচ আমি বের করেছি। তো সবচেয়ে বেশি যে সাকসেসটা এসেছে সেটা হচ্ছে আমাদের পিপুল অ্যান্ড টেক এর ব্যাচ গুলো থেকে। কারণ এখানে আসমান স্যার একটা কথা কিন্তু বলে গেছে যে সর্বোচ্চ ফ্যাসিলিটি আমাদের এখানে দেওয়া হয় এবং পরিবেশটা আমাদের এখানে ইনশিওর করা হয়, এবং আমাদের লার্নিং বা স্কিল ডেভেলপমেন্টের যে পরিবেশটা বা স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু একজন ভালো আম, কি বলে মেন্টর কিন্তু প্রয়োজন হয়। তো পিপুল অ্যান্ড টেক সবসময় কিন্তু আমাদের বেস্ট মেন্টরটা এখানে নিয়ে আসার চেষ্টা করে, যে সবচেয়ে ভালো মেন্টর কোথায় আছে। তো সেটাকে খুঁজে নিয়ে এসে কিন্তু দেওয়ার চেষ্টা করে, যার জন্য আমাদের স্টুডেন্টের সাকসেসটা তো সবসময় ভালো থাকে। আর আমার স্টুডেন্ট গুলোর কথা যদি বলি তাহলে আমি তো বলবো যে তাদেরকে আমি যখন কাজগুলো করাই, কাজগুলো শিখাই, তখন তো অবশ্যই প্র্যাকটিক্যাল কাজ শিখাই। এবং অনেকেই থাকে যারা কাজ করার সময় বা এসইওর প্রজেক্ট করার সময় অনেক টুলস, অনেক সফটওয়্যার যে জিনিসগুলো পারচেজ করতে পারে না, অথবা একজন নিউ কামারের ক্ষেত্রে কিন্তু এই নতুন এই জিনিসগুলো এত বেশি টাকা দিয়ে কিন্তু কেনা সম্ভব না। তো সেই সেই যে সলিউশন গুলো আছে, এই সলিউশন গুলো কিন্তু আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং তাদের যে কোনো রকমের সফটওয়্যার, যে কোনো রকম টুলস এর সাপোর্ট দিই, যার কারণে তারা অ্যাজ এ প্রিমিয়াম ফ্রিল্যান্সার বা অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার বিহেভ করতে পারে। মানে তারা যখন কোর্সটা শেষ করে, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার যে সমস্ত টুলস, যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে এসইও অ্যানালাইসিস করে এবং এসইও এর কাজগুলো করতে পারে, প্রজেক্ট গুলো করতে পারে, ঠিক আমার স্টুডেন্ট গুলো আমার এই ব্যাচ থেকে বের হওয়ার পরে সেম ভাবে সেম ওয়েতে তারা কাজ করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যেটা কিন্তু অন্য জায়গায় ইনশিওর করবে কিনা আসলে আমি জানি না। পাশাপাশি আমার স্টুডেন্টরা
আমি তাদেরকে সবচেয়ে বেশি এনকারেজ করি হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে আসার জন্য। আমার ব্যাচটা শেষ হওয়ার আগেই আমি মাঝামাঝি সময় তাদেরকে ফাইভারটা আগে দেখাই দিই, তারপরে শেষ হওয়ার পরে আমি তাদেরকে অন্যান্য মার্কেট প্লেসে ঢুকাই, যেমন freelancer.com, upwork.com। তো আমার কোর্সটা শেষ হতে হতেই কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, যেখানে অলমোস্ট সাকসেস রেট যদি বলি 30-40% স্টুডেন্ট কিন্তু ফাইবার থেকে একটা সাকসেস নিয়ে আসতে পারে। মানে যারা একটু ভালোভাবে ট্রাই করে তারাই কিন্তু ফাইবার থেকে সাকসেস নিয়ে আসতে পারে। তো এটা হচ্ছে তাদের জন্য একটা সাকসেস। এবং রিসেন্ট আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে যে প্রোগ্রামটা হলো বা যে ব্যাচটা হলো, তো সেখান থেকে অলমোস্ট প্রায় 50 জন স্টুডেন্ট আমার ছিল। তার মধ্যে থেকে আমি 25 জনকে নিয়ে এসে আমার ইন্টার্ন প্রজেক্টে আমি অ্যাড করেছি। তো এটা আমার স্টুডেন্টের জন্য সবসময় সুযোগ থাকে যে লাইভ প্রজেক্টে কাজ করার জন্য। এসইওর লাইভ প্রজেক্টে কাজ করলেই কিন্তু তার স্কিলটা ডেভেলপ হবে। এই জন্য আমি তাদেরকে, মানে তারা যেন পরবর্তীতে ইনকামটা ইনশিওর করতে পারে, কারণ ক্লায়েন্ট সবসময় পোর্টফোলিও চাইবে। যখন সে মার্কেট প্লেসে যাবে তখন কিন্তু তার কাছ থেকে সবার আগে বলবে যে তোমার আগে পার্সোনাল পোর্টফোলিও আছে কিনা দেখাও, তুমি আগে কাজ করেছো কিনা দেখাও। তো এই জিনিসটা ইনশিওর করার জন্য কিন্তু আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে ইন্টার্ন প্রজেক্ট গুলোতে অ্যাড করি। এছাড়াও আমি অনেকে বিভিন্ন জায়গায় জবে রেফারও করে দিই। এছাড়া পিপুল এন্ড টেক তো জব প্লেসমেন্টের জন্য কাজ করে যাচ্ছে, এবং তারা সবসময় স্টুডেন্টদের জব ইনশিওর করার জন্য যা যা করতে হয় সবকিছুই করে। তো ওভারঅল মিলিয়ে সাকসেস রেটটা অনেক ভালো ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে আমাদের আরো ভালো কিছু নিয়ে আসার ইচ্ছা আছে, ভালো কিছু করার ইচ্ছা আছে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ বুলবুল ভার স্যার আপনাকে। আমি আপনার কাছে আর শেষ একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে লোকাল এসইও এইটা করার জন্য একজন স্টুডেন্ট, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এটা করবে, মানে করতে পারবে, নাকি এখানে কোনো বাধ্যবাধকতা আছে? এটা যদি একটু ক্লিয়ার করতেন আমাদের মাঝে। ওকে, এখানে আসলে ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ডের বাধ্যবাধকতা নেই। জাস্ট ইংলিশটা ভালো জানতে হবে। ইংলিশটা ছাড়া আপনার সাকসেসটা পেতে একটু দেরি হতে পারে। যদি আপনি ইংলিশে খুবই দুর্বল হন তাহলে আমি বলবো যে আগে আপনি বেসিক ইংলিশটা কমপ্লিট করে আসেন, অ্যাটলিস্ট কোনো জায়গায় কোর্স করে হোক বা নিজে ট্রাই করে হোক, যেভাবে হোক যে কারোর হেল্প নিয়ে আপনি বেসিক ইংলিশটা আগে সবার আগে কমপ্লিট করবেন। তাহলে আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো একটা প্রবলেম থাকবে না। আর অবশ্যই অবশ্যই অ্যানালাইজিং পাওয়ারটা থাকতে হবে। সে আহ, আহ, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। যেহেতু আমি আগেই বলেছি যে এসইও বা ডিজিটাল মার্কেটিং এর কাজটা হচ্ছে তুলনামূলকভাবে একটু সহজ। সো ফিল্ডটা একটু বড়, কিন্তু কাজটা অনেকটাই সহজ অন্যান্য কাজের চেয়ে। সো এটা খুব ইজিলি করা সম্ভব, এটাতে আসলে এত বেশি বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ বুলবুল ভার স্যার আপনাকে এত সহজ এবং স্পষ্ট ভাবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমি আবার আজমান স্যারের কাছে যেতে চাচ্ছি। আজমান স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট, আপনার একজন স্টুডেন্ট, তারা মার্কেট প্লেসে জব করছে অনেক বছর যাবত, আপনি শিক্ষাদান করছেন তাদেরকে, তারা স্কিল ডেভেলপ করে জব করছে এখন। সো জব সেক্টরে তারা কি রকম স্যালারি পাচ্ছে, তাদের স্যালারি স্ট্যাটাস সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে স্টার্ট যখন হয়, যখন কোর্স যখন কমপ্লিট হয়, তখন একটা ছেলে যখন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট গুলো যখন ঢোকে, বাংলাদেশ প্রেক্ষাপটে প্রোগ্রামিং এর যারা একদম ভালো লেভেল থেকে যারা আসে, যেরকম বুয়েট থেকে যারা বের হয়, যা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা বড় বড় পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে, তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট বা তারা একটু অন্যরকম। বা আমরা যারা আপনার যে প্যাটার্নের স্টুডেন্টদের কথা বলা হয়েছে, বা আমার যেরকম নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বা এই টাইপের, সোজা কথা, এখান থেকে স্টার্টটা হয় প্রোগ্রামিং এ সাধারণত স্টার্টিং স্যালারি 15 থেকে শুরু হয় বাংলাদেশ প্রেক্ষাপটে, যেটা 15 থেকে 25 এর মধ্যে স্টার্ট যে কেউ করতে পারে। ঠিক আছে, বা কখনো কখনো 15 নিচেও হয়, এবং সেটা খুব বেশি দিন লেন্থি করে বলে মনে হয় না। নিজের স্কিলটা একটু বেটার হলে দেখা যাচ্ছে যে 1 বছর 1.5 বছর বা 2 বছরের এক্সপেরিয়েন্সেও, আমার এরকমও স্টুডেন্ট আছে 7,500 টাকায় ঢুকেছে, 3.5 মাস পরে তার স্যালারি হয়েছে 32,000 টাকা, ওই সেম ফার্মে। তো 3.5 মাস পরে তার স্যালারি গিয়ে পৌঁছায় গেছিল 32,000 টাকা। তার মানে এটা আসলে ভ্যারি করে, ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে, বা স্টুডেন্ট টু ট্রেনি ভ্যারি করবে। আসলে কে কোথায় নিজেকে পৌঁছাতে চাচ্ছে বা কে কতটুকু কাজ করছে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা আসলে ওইভাবে আসলে বলাটা খুব টাফ।
তবে আমার যেসব স্টুডেন্ট গুলো এখান থেকে বের হয়েছে তারা যথেষ্ট পরিমাণে ভালো অবস্থানে আছে এবং অনেকেই টিম লিড পর্যন্ত করছে কোনো ফর্মে। যেরকম একটা টিম লিড করলে দ্যাট মিনস একটা প্রজেক্ট ম্যানেজার লেভেল পর্যন্ত অনেকেই আছে যেগুলো পৌঁছে গেছে। তো তাদের স্যালারি অবভিয়াসলি তারা অনেক স্মার্ট একটা স্যালারি ড্র করে। ঠিক আছে? সেক্ষেত্রে উম আমাদের যে লাইন আপ গুলো থাকে এগুলো আ ওদের মাধ্যমেও আমাদের হয়। যেরকম আমাদের পরবর্তী যে প্লেসমেন্ট গুলো হয় ওদের মাধ্যমেও হতে পারে। বা প্রত্যেকটা স্টুডেন্ট যারা নিজেদের কাজ যদি নিজেরা একটু বেশি পরিমাণে করে তাহলে এই জিনিসগুলো এইসব জায়গাগুলোতে একটু অ্যাচিভ করাটা একটু বেশি ইজি হয়। সেক্ষেত্রে আপনার যখন শুরু হয় তখন থেকেই যদি সে স্ট্রাগলিং এর মধ্যেই থাকে, অতিমাত্রায় কাজ করে, অতিমাত্রায় লেগে থাকা, প্র্যাকটিস করা এগুলোর মধ্যে যদি লেগে থাকে দ্যাট মিনস হলো তার ভালো একটা অবস্থানে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়। ঠিক আছে? অল্প সময়ের মধ্যে সে দেখা গেছে যে একটা লেভেলে পৌঁছায় গেছে। ঠিক আছে? অতটা বেগ পেতে হয় না। খুব সহজেই কাজগুলো করা যায় এবং সব ধরনের কাজই দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন একটা ট্রেইনি চলে যায় বা একটা স্টুডেন্ট যখন একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন চলে যায় তখন তার ব্রেইন অনেকভাবে খুলে যায়। সে যখন কোর্স করে তখন হয়তো সীমিত কিছু জিনিস করে যায় বা তাকে লাইন আপ গুলো করে দেওয়া হয় বা তাকে টেকনোলজি গুলো দেখায় দেওয়া হয়। ঠিক আছে? একটা জিনিসের মধ্যে তো হাজার যেরকম জাভাস্ক্রিপ্ট এর মধ্যে কোটি আপনার ফাংশন ডিক্লেয়ার করা আছে। প্রত্যেকটা ফাংশন তো একজনের পক্ষে দেখায় দেওয়া সম্ভব না। বাট সে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন জব করতে যায় তখন সে এই জিনিসগুলো আস্তে সে গ্রিপে নিতে থাকে। সে আস্তে গ্রিপ করতে থাকে। তখন সে নিজের স্কিলটা আস্তে বাড়তে থাকে। তখন তার ওই সেলারি আসলে কোনো ফ্যাক্টর নাই। কেউ যদি কাজ ভালো পারে সেলারি তাকে খুঁজে নেয়। এটা হলো সত্য। এবং এটা এ এই মার্কেটে আছে অন্ততপক্ষে আইটি সেক্টরে। অন্য কোন সেক্টরের কথা একটু ডিফারেন্ট। বাট আইটি তে এটা আছে। কেউ যদি কাজ করার ইচ্ছে করে, কেউ যদি ভালো স্কিলড হয়, স্কিলড হতে হবে। নট নন স্কিলড। স্কিলড যদি কেউ হয় তাহলে তার কাজেরও অভাব হয় না, তার ভালো অবস্থানেরও অভাব হয় না। ধন্যবাদ স্যার আপনাকে আপনার কথাগুলো শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। সো আজমান স্যার, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পিপল এন্ড টেক লিমিটেড 2000 জন শিক্ষার্থীকে 9টি বিষয়ের উপর 2 কোটি টাকার স্কলারশিপ কোভিড রিকভারি ভিত্তিক ঘোষণা করেছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা আমি মনে করি এটা একটা যুগান্তকারী ঘটনা। কারণ এ পর্যন্ত বাংলাদেশে কোন প্রতিষ্ঠান এখন পর্যন্ত বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এত টাকার বৃত্তি কেউ ঘোষণা করে নাই। এত মানুষকে ফ্রি পড়াবে এটা কেউ পর্যন্ত বলে নাই। ঠিক আছে? সো এটা পিপল অ্যান্ড টেক বলছে ডেফিনিটলি পিপল অ্যান্ড টেককে সেলুট করা উচিত। এই ডিসিশনটাকে অবশ্যই সেলুট করা উচিত। এবং আমিও করছি। ঠিক আছে? অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। এই সিচুয়েশনে আমি এরকমও অনেক স্টুডেন্ট পেয়েছি, স্যার আমাকে সপ্তাহে ১ টা দিন পড়ান বা ১ টা দিন একটু দেখা দেখেন, স্যার আমি টাকা দিতে পারব না। এরকম এরকম স্টুডেন্ট আমার কাছে অনেকেই নক করে। স্যার আমার কোর্স করার মতো টাকা নাই। আমি কোর্স ছাড়া আমি করতে পারছি না। স্যার আমাকে কোনভাবে যদি এরকম বলে, স্যার কোনভাবে কোন একটা ব্যাচের মধ্যে যদি স্যার একটু ঢুকিয়ে দেন, স্যার আমার জন্য স্যার একটু সুবিধা হবে। স্যার আমি সব ধরনের সাপোর্টই দিব। স্যার আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করব। স্যার আমি প্রচুর কাজ করব। ঠিক আছে? স্যার আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। এরকম টাইপের কথাবার্তা আমি অনেক ট্রেনিদের কাছ থেকে শুনি বা অনেক স্টুডেন্ট যারা অনেক আগ্রহ যাদের আছে তাদের কাছ থেকে শুনি। তো সেক্ষেত্রে এই সুযোগটা তারা পাচ্ছে। তাদের মতো ছেলেরা পাচ্ছে। দ্যাট মিনস হলো তারা ডেফিনিটলি এখান থেকে একটা ভালো কিছু নিয়ে তারা বের হতে পারবে। এটা অবশ্যই একটা বেটার উদ্যোগ। ঠিক আছে? অবশ্যই একটা বেটার উদ্যোগ যেখান থেকে আমাদের আমার ২০০০ জন মানুষকে আমরা ফ্রি পড়াবো। একদম কোন প্রকার টাকা ছাড়া একদম কমপ্লিটলি ফ্রি। আমরা ফ্রি পড়াচ্ছি। দ্যাট মিনস এটা বিশাল বড় একটা কাজ। যেখানে ২ কোটি টাকার উপরে ভিত্তি এখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা বেটার, দেশের জন্য বেটার। যারা ট্রেইনি যারা আছে, যারা অর্থের অভাবে যারা পড়তে পারছে না, এরকম একটা সিচুয়েশন এর মধ্যে তারা অনলাইনে বসে পড়ছে। বা আমি মনে করি এখানে আমাদের যে ফ্যাকাল্টি গুলো আছে, যারা সর্বোচ্চ লেভেলের পরিমাণ সার্ভিস দিয়ে থাকে এবং সর্বোচ্চ পরিমাণে তারা চেষ্টা করে থাকে একটা ছেলেকে বেটার ভাবে কিছু দিয়ে দেওয়া এবং তাকে কোনো কিছু শিখিয়ে দিয়ে বের করে দেওয়া। সে যেন ক্ষতির সম্মুখীন না হয়। এখানে যদি সে ২ মাস কোর্স করে, আমি গ্যারান্টি দিতে পারি অন্ততপক্ষে সে ক্ষতির সম্মুখীন হবে না। ২ মাস পরে গিয়ে সে বলবে, "হ্যাঁ, আমি এখান থেকে কিছু শিখে বের হয়ে গেছি।" ঠিক আছে? সো অবশ্যই এই ব্যাপারটাতে ভীষণ আনন্দিত। অন্ততপক্ষে আমি অনেক বেশি আনন্দিত এবং যারা রেডি যারা আছেন এবং যারা কাজ করার ইচ্ছা আছে, প্রোগ্রামিং করার ইচ্ছা আছে, আমাদের এখানে ৯ টি সাবজেক্ট দেওয়া আছে। ৯ টি সাবজেক্টের উপরে আমাদের এই কোভিড রিকভারি ভিত্তি ঘোষণা করা হয়েছে। এই ৯ টি সাবজেক্টই মার্কেট রিসার্চ করে যে সাবজেক্ট গুলোর
ডিমান্ড সবচেয়ে বেশি, বা যে সাবজেক্টগুলোর ওয়ার্ক অনেক বেশি আছে, কাজ অনেক বেশি আছে, আমাদের মার্কেটে অনেক বেশি কাজ আছে আইটি মার্কেটে, এই সাবজেক্টগুলোকে এখানে চুজ করা হয়েছে। আমি মনে করি যে এটার মাধ্যমে অবশ্যই দেশের যত আমাদের যে স্টুডেন্ট গুলো আছে, বা যারা নন আইটি হোক আইটি হোক, যে কোনো স্টুডেন্ট গুলো যারা আছেন, তারা অবশ্যই এটাতে অনেক বেশি উপকৃত হবেন বলে আমি মনে করি। এবং অবশ্যই শেষে আমি পিপল অ্যান্ড টেক অবশ্যই এই যুগান্তকারী উদ্যোগের জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে চাই অনেক কৃতজ্ঞতার সাথে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে। সো ভিউয়ার্স, আমি এখন পিপল এন্ড টেক সম্পর্কে আপনাদের যে ইনফরমেশন গুলো আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে পিপল এন্ড টেক এর হেড অফিসটা হচ্ছে ইউএসএ ভার্জিনিয়াতে। ইউএসএ তে বেশ কয়েকটা স্টেটে আমাদের ব্রাঞ্চ আছে, এর পাশাপাশি কানাডা, ইন্ডিয়া এবং বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ আছে। সো ইউএস এর যে স্ট্যান্ডার্ড আমরা মূলত সেটা ফলো করি বাংলাদেশে, এবং সেই লেভেলের দক্ষ কারিগর তৈরি করার চেষ্টা করি। আর আমাদের সিইও এবং ফাউন্ডার জনাব আবু বকর হানিফ স্যারকে স্যালুট জানাই এত বড় একটা মহৎ উদ্যোগ নেয়ার জন্য। 2000 জন শিক্ষার্থীকে 9টি বিষয়ের উপর 2 কোটি টাকা শিক্ষাবৃত্তি ঘোষণা করার জন্য। আর আপনারা যারা পিপল এন্ড টেক সম্পর্কে ইতিমধ্যে অবগত আছেন, বা পিপল এন্ড টেক সম্পর্কে অল্প হলেও ধারণা যাদের আছে, সো তাদেরকে ইনভাইট করছি আপনার পিপল এন্ড টেক লিমিটেডের বাংলাদেশ অফিসটা ভিজিট করুন। আমাদের বাংলাদেশ অফিসটা হচ্ছে আপনার 150-1/7 গুড লাক সেন্টার, গ্রিন রোড, ঢাকা, ধানমন্ডি, পান্থপথ। সো পিপল এন্ড টেক বেসিক্যালি ইতিপূর্বে ইউএসএ তে 6000 বাঙালিকে জব প্লেসমেন্ট করেছে। সো এটা হিউজ বড় একটা অ্যামাউন্ট। আমাদের সিইও স্যারের একটা স্বপ্ন ছিল, নো মোর অড জব এন্ড চেঞ্জ ইউর লাইফ এন্ড লাইফস্টাইল। সো ইউএসএ তে যারা অড জব করতো আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে, যে যারা অড জব করতো, আপনার বিএসসি, এমএসসি, বিবিএ, এমবিএ, বিভিন্ন সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন বা নন গ্রাজুয়েট যারা ওখানে গিয়ে অড জব করতো, তাদেরকে বেসিক্যালি কাজ শিখিয়ে স্যার কাজ শেখানোর পর জব প্লেসমেন্ট করেছে। সো এখন পর্যন্ত 6000 প্লাস। সো সেই ধারাটা অব্যাহত রেখে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে 3000-এর বেশি শিক্ষার্থীকে জব প্লেসমেন্ট করতে সক্ষম হয়েছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, কোভিড রিকভারি বৃত্তির যে সুযোগটা আছে, আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশন করার শেষ সুযোগ হচ্ছে 20 আগস্ট। সো রেজিস্ট্রেশন যারা করেননি তারা আজই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন পিপল এন্ড টেক লিমিটেড এর ওয়েবসাইট, পিপল এন্ড টেক লিমিটেড এর ফেসবুক পেজ, এবং পিপল এন্ড টেক বাংলাদেশ ফেসবুক গ্রুপে। সো আমাদের আজকের এই লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি পিপল এন্ড টেক লিমিটেড এর 2 জন সিনিয়র ফ্যাকাল্টি, জনাব আজমান মোল্লা স্যার এবং জনাব বুলবুল বাহার স্যার আপনাদেরকে। এবং আপনারা ছাড়াও আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পিপল এন্ড টেক লিমিটেড এর পেজ এবং এনআরবি কানেক্টিভির পর্দায় আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে শুনছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে আজই শেষ না, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনআরবি কানেক্ট টিভি এবং পিপল এন্ড টেক লিমিটেড এর ফেসবুক পেজে। আমি নুরুন নবী সরকার এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।